শুধু একটা দারুণ আইডিয়া থাকলেই কি একটা স্টার্টআপ সফল হয়? না, একদমই না। এর পিছনে লাগে স্ট্র্যাটেজিক পার্টনার আর অবশ্যই ফান্ডিং। তো এই দুটো জিনিস একসাথে কিভাবে পাওয়া সম্ভব? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। তাহলে একটা স্টার্টআপকে ফান্ডেড হতে ঠিক কি কি লাগে? এই পুরো জটিল প্রক্রিয়াটাকেই আমরা আজ ধাপে ধাপে সহজ করে বোঝার চেষ্টা করব। আমাদের এই যাত্রার একটা ম্যাপ আছে। আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে ভিত্তি স্থাপন, তারপর প্রথম যোগাযোগ, এরপর ভিসিদের কঠিন পরীক্ষা পাশ করা, ডিল বা চুক্তিটা বোঝা, আর সবশেষে চেকটা হাতে পাওয়ার পরেও কি করতে হবে সেই পথ চলা। আচ্ছা, তো প্রথম ধাপ, যে কোনো বড় অভিযানের আগেই তো ভালো করে তৈরি হতে হয়, তাই না? স্টার্টআপের ক্ষেত্রেও ঠিক তাই। আর এই প্রস্তুতির সবচেয়ে জরুরি দুটো অস্ত্র হল একটা সলিড বিজনেস প্ল্যান আর একটা চোখ ধাঁধানো পিচ ডেক। এই পিচ ডেকটা আসলে কি? ভাবুন তো, এটা আপনার পুরো ব্যবসার একটা ভিজুয়াল স্টোরি। এখানে পরিষ্কার করে বলতে হবে সমস্যাটা কি, আপনার সমাধানটা কতটা ইউনিক, মার্কেটটা কত বড়, কিভাবে টাকা আয় হবে, আর আপনার টিমটা কতটা শক্তিশালী। মানে এক কথায় আপনার পুরো ব্যবসার একটা ঝলক। শুধু গল্প বললেই তো হবে না। ইনভেস্টাররা কিন্তু নুমেরোস মানে সংখ্যা দেখতে ভালোবাসেন। আর এখানেই চলে আসে ইউনিট ইকোনমিক্সের ব্যাপারটা। সহজ কথায় এটা হলো আপনার ব্যবসার লাভ ক্ষতির হিসাব, যা প্রমাণ করে যে আপনার ব্যবসাটা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও বড় হওয়ার ক্ষমতা রাখে। তো একটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা হলো এই 3:1 অনুপাতটা। এটা কিসের অনুপাত? এটা হলো এলটিভি আর সিএসি এর। মানে একজন কাস্টমার তার পুরো জীবনকালে আপনাকে কত টাকা দেবে আর তাকে পেতে আপনার কত খরচ হয়েছে তার হিসাব। যদি এই অনুপাতটা 3:1 বা তার বেশি হয়, তাহলে ইনভেস্টররা বোঝেন যে হ্যাঁ, এ ব্যবসায় টাকা ঢাললে লাভ হবে। এটা একটা সুস্থ ব্যবসার গ্রিন সিগন্যাল। ইনভেস্টরদের দরজায় যাওয়ার আগে একটা জিনিস একদম নিশ্চিত করে নিতে হবে, আর এটা নিয়ে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। সেটা হলো আপনার কোম্পানির সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে মেধা সম্পদ আইনত কোম্পানির নামে ট্রান্সফার করা আছে কিনা। কারণ এটা যদি ঠিক না থাকে, তাহলে পুরো ডিলটাই কিন্তু ভেস্তে যেতে পারে। বেশ, প্রস্তুতি তো হলো, এবার মাঠে নামার পালা। মানে সঠিক ইনভেস্টরদের খুঁজে বের করা আর তাদের সাথে যোগাযোগ স্থাপন করা। নেটওয়ার্কিংয়ের কথা বললে আমাদের মাথায় বিজনেস কার্ডের ছবি ভাসে, তাই না? কিন্তু দেখুন, এই ডেটা কি বলছে? 88% বিজনেস কার্ড 1 সপ্তাহের মধ্যেই ফেলে দেওয়া হয়। আসল কথা হলো, আজকের ডিজিটাল যুগে পুরনো পদ্ধতিগুলো আর কাজ করে না। এখন দরকার একটা জোরালো ডিজিটাল প্রেজেন্স আর প্রথম দেখাতেই একটা ভালো ইমপ্রেশন তৈরি করা। আর একটা ছোট কিন্তু খুবই কাজের নিয়ম হলো 48 ঘন্টার ফলো আপ রুল। কারোর সাথে দেখা বা কথা হওয়ার পর যদি 48 ঘন্টার মধ্যে একটা ফলো আপ মেসেজ পাঠানো যায়, তাহলে উত্তর পাওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু মনে রাখার মতো একটা বিষয়। তো যোগাযোগ তো হলো, কিন্তু আসল পরীক্ষা তো এখনও বাকি। এবার শুরু হবে ইনভেস্টরদের কঠিন পরীক্ষা, যাকে বলে ডিউ ডিলিজেন্স। এই ডিউ ডিলিজেন্স শব্দটা শুনতে ভারী হলেও ব্যাপারটা সোজা। এটা হলো একটা ব্যাপক তদন্ত। ইনভেস্টররা আপনার পেজ ডেকে যা যা বলেছেন তার সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। আপনার কোম্পানির আর্থিক অবস্থা, আইনি কাগজপত্র, বাজার সবকিছু। তারা আসলে নিশ্চিত হতে চান যে কোনো লুকানো ঝুঁকি আছে কিনা। এই তদন্তের 6টা মূল দিক আছে। তারা দেখবে আপনার ফাইন্যান্সিয়ালস বা টাকা পয়সার হিসাব, আপনার মার্কেটটা আসলে কত বড়, আপনার প্রোডাক্ট আর টেকনোলজি কতটা মজবুত, আইনি দিক থেকে সব পরিষ্কার কিনা, আপনার টিম কিভাবে কাজ করে আর কোম্পানির মানুষজন বা এইচআর পলিসি কেমন। মানে এক কথায় আপনার কোম্পানির একটা ক্যামেল এক্সরে করা হবে। যদি এই কঠিন পরীক্ষায় পাশ করা যায়, তাহলেই আসবে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটা। ইনভেস্টরদের তরফ থেকে আসবে একটা টার্মশিট। এটাই সেই চুক্তিপত্র যা আপনার আর তাদের মধ্যেকার পার্টনারশিপের ভিত্তি তৈরি করবে। শুরুর দিকে ফান্ডিং নেওয়ার জন্য মূলত 3টে পথ খোলা থাকে: সেফ, কনভার্টেবল নোট আর প্রাইসড রাউন্ড। দেখুন, প্রত্যেকটারই কিন্তু ফাউন্ডার আর ইনভেস্টর দুজনের দৃষ্টিকোণ থেকেই আলাদা আলাদা সুবিধা অসুবিধা আছে। কোনটা বেছে নেওয়া হবে সেটা নির্ভর করে পরিস্থিতির ওপর। তবে যে পথে বেছে নেওয়া হোক না কেন, চুক্তিতে সই করার আগে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ মন দিয়ে পড়াটা ভীষণ জরুরি।
কারণ অনেক সময় ছোট ছোট কিছু শর্ত ভবিষ্যতে বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে 3টে রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত থেকে সাবধান থাকতে হবে, যেমন ড্রাকোনিয়ান লিকুইডেশন প্রেফারেন্স, যা আপনার ভাগের টাকা প্রায় শূন্য করে দিতে পারে, ফুল র্যাচেট অ্যান্টি ডাইলিউশন, যা আপনার শেয়ারের পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে, আর অতিরিক্ত প্রোটেক্টিভ প্রভিশন, যা কোম্পানি চালানোর স্বাধীনতায় কেড়ে নিতে পারে। গোর রোজেনবার্গের এই কথাটা কিন্তু দারুণ। তিনি বলছেন এই পার্টনারশিপটা অনেকটা বিয়ের মতো। প্রথমবারেই যদি অভিজ্ঞতা খারাপ হয় তাহলে সেই পার্টনার কিন্তু আর ফিরে আসবে না, তাই সম্পর্কটা বিশ্বাস আর ন্যায্যতার উপর ভিত্তি করে হওয়া উচিত। আচ্ছা, চেক তো পাওয়া গেল, তাহলে কি অভিযাত্রা শেষ? একদমই না, বরং এখান থেকেই আসল জোট বাঁধা আর এন্ড গেম বা শেষ খেলার দিকে এগিয়ে যাওয়ার শুরু। আর এই কারণে সেরা ইনভেস্টররা শুধু টাকা দেন না, রিকি তেজপাইবুল যেমনটা বলেছেন, এমন মানুষ খুঁজে বের করতে হবে যারা আপনার যাত্রার সাথে নিজেদের মেলাতে পারবেন এবং আপনার গ্রোথে সক্রিয়ভাবে সাহায্য করতে চাইবেন। তাদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক এগুলোর টাকার চেয়েও অনেক সময় বেশি দামি হয়ে ওঠে। যে কোনো স্টার্টআপের শেষ লক্ষ্য হল একটা সফল এক্সিট, আর এর জন্য দুটো প্রধান পথ আছে। একটা হলো অ্যাকুইজিশন, মানে অন্য কোনো বড় কোম্পানির কাছে বিক্রি হয়ে যাওয়া, যেটা সবচেয়ে কমন। আর অন্যটা হলো আইপিও, মানে স্টক মার্কেটে আসা, যেটা সবার স্বপ্ন হলেও খুবই বিরল একটা ঘটনা। আর এই তথ্যটা দেখুন, বাস্তবতাটা একদম পরিষ্কার। সিলিকন ভ্যালি ব্যাংকের একটা সমীক্ষা বলছে প্রায় 50% স্টার্টআপ ধরেই নেয় যে তাদের সবচেয়ে সম্ভাব্য এক্সিট হবে অ্যাকুইজিশন। তাহলে একটা সফল এক্সিটের আসল মানেটা কি? দিনের শেষে এর কোনো বাধা ধরার সংজ্ঞা নেই। সাফল্য মানে শুধু কত টাকা পাওয়া গেল তা নয়। সাফল্য মানে হলো এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো যা আপনার টিম, আপনার প্রোডাক্টের ভবিষ্যৎ আর আপনার ব্যক্তিগত লক্ষ্যের জন্য সঠিক। এই পুরো অভিযাত্রাটা আসলে নিজের সাফল্যের সংজ্ঞাটা খুঁজে বের করারই একটা পথ।